শিষ্য একের পর এক লাথি দিয়েই যাচ্ছে কায়সারের শরীরে। কায়সার মেঝেতে নিস্তেজ হয়ে পড়ে তার আঘাতগুলো সহ্য করছে, না কোনো প্রতিবাদ করছে আর না মেঝে থেকে মুখ তুলে তাকাচ্ছে কারো দিকে। শিষ্যের এমন উন্মাদ রূপ দর্শনে উপস্থিত সবাই ঘাবড়ে গেল। রবি, নয়ন এবং আলভি এসে কায়সারের থেকে সরিয়ে নিতে চাইল তাকে, কিন্তু তা কি হতে পারে? সবাই মিলে টেনে হিঁচড়ে শিষ্যকে একটুখানি দূরে সরিয়ে নিচ্ছে। পর মুহূর্তেই আবার নতুন উদ্যমে সে এসে লাথি বসায় কায়সারের শরীরে। মার খেতে খেতে চেহারার অবস্থা শোচনীয়, নাক মুখ দিয়ে লাল রক্ত বেরিয়ে এসেছে। ত্রয়ী ভীত হলো, অন্তরাত্মা কেঁপে উঠল যেন। এত রক্ত, এমন মারামারি সে স্বচক্ষে আগে কখনো দেখেনি। ত্রয়ী দ্রুত ছুটে এলো, ঝাপটে ধরল শিষ্যকে, ব্যস্ত কণ্ঠে বলল, কি করছেন কি? লোকটা তো মরে যাবে। মরুক, মেরে ফেলার জন্যই তোকে মারছি আমি। ত্রয়ী ভয় বাড়ল, এভাবে মারতে থাকলে লোকটা তো মরেই যাবে, আর তারপর জেলে যেতে হবে শিষ্যকে। ত্রয়ী এবার সব লাজ লজ্জা ভুলে সকলের অভিমুখে দাঁড়িয়েই জড়িয়ে ধরল শিষ্যকে, ভর্ত কণ্ঠে বলল, এমন পাগলামো করবেন না, প্লিজ থামুন এবার। শিষ্য বোধ হয় এবার একটু শান্ত হলো। শরীরটা দুর্বল হয়ে এসেছে, এমনিই তো অসুস্থ, তার উপর এতক্ষণ যা চোটপাট দেখালো, এখন মাথাটা কেমন ঘুরছে। শিষ্য আঘাত করা বন্ধ করলো, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে কায়সারকে শাসিয়ে বলল, আজকের মতো ছেড়ে দিলাম। ফের যদি কখনো আমার বইয়ের দিকে তাকানোরও দুঃসাহস করিস, তবে তোর চোখ আমি তুলে ফেলব। পরপর শিষ্য তাকালো ত্রয়ীর দিকে, মেয়েটার হাত টেনে অভিমুখের দিকে পা বাড়াতে বাড়াতে বলল, বাড়ি চল বালি বস্তা। শিষ্য আর ত্রয়ীকে চলে যেতে দেখে তাদের পিছু পিছু বাকিরাও চলে গেল। শুধু থেকে গেল আরফা এবং কায়সারের দলের ওই 2-4 লোক। কায়সারকে এতদিন দেখতে না পারলেও আজ লোকটার জন্য ভীষণ কষ্ট হচ্ছে আরফার। একটা মানুষ একতরফা ভাবে যে কাউকে এতটা ভালোবাসতে পারে, তার জন্য জীবন পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারে, জানা ছিল না তার। আরফার হৃদয়ে হঠাৎ কড়া নাড়ল একটি বাক্য, এই ভালোবাসাটা তারও হতে পারতো। কায়সার তো ত্রয়ীর স্থানে তোকেও ভালোবাসতে পারতো। পরক্ষণেই আবার নিজের ভাবনার উপর নিজেই বিরক্ত হলো আরফা। ত্রয়ী তার ভালো বান্ধবী, তাকে একজন পুরুষ ভালোবাসে, সেই ভালোবাসা কিভাবে তার হৃদয় দাবি করতে পারে? পর মুহূর্তেই আবার আরফার মনে হলো, ভালোবাসলে কায়সার একা ভালোবেসেছে একতরফা ভাবে, ত্রয়ী তো তাকে ভালোবাসেনি। তাহলে এখানে কায়সারের ভালোবাসা দাবি করে তার হৃদয় কোনো ভুল বা পাপ করেনি। তারা যদি দুজন দুজনকে ভালোবাসতো আর তাদের মধ্যে আরফা আসার চেষ্টা করতো, তাহলে পাপ হতো। আরফা মাথা জাগিয়ে নিজের চিন্তা ভাবনাগুলোকে দূরে সরানোর চেষ্টা করলো, কিন্তু চাইলেই কি সব চিন্তা ভাবনা দূরে সরানো যায়? মানুষের মন মস্তিষ্কের উপর কারো হাত থাকে না, সে নিজ গতিতে নিজের ভাবে চলে। আরফাও তার মন থেকে এসব চিন্তা ভাবনা সরাতে পারল না। উল্টো কায়সারের ভালোবাসার লোভ জাগ্রত হলো তার মন মস্তিষ্কে। এর মধ্যেই কায়সার গুঙ্গিয়ে উঠল। আরফা অস্থির হলো, নিজের চিন্তা ভাবনাকে বিদায় জানিয়ে ছুটে গেল কায়সারের নিকটে। হাঁটু মুড়ে বসলো তার পাশে, কায়সারের মাথাটা টেনে নিজের কোলে তুলে নিল, ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে আপনার? বেশি খারাপ লাগছে? কায়সারের চোখে মুখে রক্ত লিপটে আছে, দাঁতগুলো লাল হয়ে উঠেছে রক্তের ছোঁয়ায়, তবুও সে ওষ্ঠ প্রসারিত করে মৃদু হাসলো। পরপর আবার কাতর কণ্ঠে বলল, আমি কি শেষে থেকে খুব বেশি খারাপ ছিলাম ত্রয়ী? তাহলে তুমি আমার কেন হলে না? এরপর আর কিছু উচ্চারণ করতে পারল না বেচারা, ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল, চোখ দুটো বন্ধ করে নিল। আরফা বার কয়েক ডাকলো তাকে, কিন্তু কোনো সাড়া নেই। আরফা দিশেহারা হয়ে উঠল, চট জলদি কায়সারের লোকদের ডাকলো, তাড়াতাড়ি এদিকে আসুন, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আরফার ডাক শুনে সবাই ছুটে এলো, তারাও বেশ আঘাতপ্রাপ্ত। তবে কায়সারের অবস্থা দেখে সবাই কিছুটা ভীত হয়ে পড়ল। সকলে মিলে ধরে তাকে নিয়ে ছুটল হাসপাতালে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে প্রকৃতির বুকে। আকাশের উজ্জ্বল সূর্যটা ডুবে গিয়ে আধারের চাদরে ঢেকে যেতে শুরু করেছে চারিদিকটা। খানবাড়ির বসার কক্ষে বসে রয়েছে আব্দুর রহমান খান, ফাহমিদা বেগম, রিমা এবং পন্না। রিমা ব্যতীত সকলের চোখে মুখেই চিন্তার ছাপ। ত্রয়ীর কলেজ শেষ হয়েছে সেই দুপুরে, অথচ মেয়েটির ফেরার এখনো কোনো নাম গন্ধ নেই। দুপুরে বাড়ির গাড়িতে রিমা বাড়িতে ফিরলেও ত্রয়ী ফিরেনি। রিমাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে সে বেশ সাবলীলভাবেই জবাব দিয়েছিল, ও তো আমার আগে চলে এসেছে, আমি কলেজ শেষে বেরিয়ে ওকে খুঁজে পাইনি। তবে রিমা এটুকু বলল না যে সে খুঁজেও নি ত্রয়ীকে। কলেজ থেকে বেরিয়ে যখন সে দেখলো ত্রয়ী আসেনি, সে আর অপেক্ষা করেনি মেয়েটির জন্য, নিজের মতো করে বাড়িতে চলে এসেছে। কিন্তু ত্রয়ীর দেখা নেই এখনো, মেয়েটি গেল কোথায়? ওদিকে শিষ্যেরও কোনো খোঁজ নেই। সেই দুপুরে অফিস থেকে বেরিয়ে গেছে ছেলেটা, তারপর আর দেখা নেই। আব্দুর রহমান খান এবং ফাহমিদা বেগম ইতোমধ্যে শখানেক কল করেছেন শিষ্যকে, এর মধ্যে একটা কলও ধরেনি সে। এই ছেলেটাও বা এই সময় কোথায় গেল কে জানে। শিষ্য এবং ত্রয়ী চিন্তায় চিন্তায় দিশেহারা হয়ে উঠছে আব্দুর রহমান খান, ফাহমিদা বেগম এবং পন্না। রিমার অত চিন্তা নেই,
ত্রয়ী কোনোভাবে এ বাড়ি থেকে বিদায় হলে আরও সে খুশি হয়। সকলের এই অস্থিরতার মধ্যেই রবি এবং আলফির কাঁধে ভর করে শিষ্য বাড়িতে প্রবেশ করল। যদিও শিষ্যকে নিয়ে ত্রয়ী কিংবা তার বন্ধুদের বাড়িতে ফেরার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু শিষ্যের জেদের কাছে হার মেনে শেষ পর্যন্ত ফিরতে হলো। তারা বারবারই হাসপাতালে যাওয়ার তাগিদ দিচ্ছিল, কিন্তু শিষ্যের এক কথা, সে কোথাও যাবে না, সোজা বাড়িতে ফিরবে। হঠাৎ শিষ্যকে বিধ্বস্ত অবস্থায় বাড়িতে প্রবেশ করতে দেখে আঁতকে উঠলেন সকলে। ফাহমিদা বেগম দিশেহারা হয়ে ছুটে গেলেন ছেলের নিকট, অস্থির কণ্ঠে শুধালেন, কি হয়েছে বাবা, তোর এই অবস্থা কেন? আব্দুর রহমান খান শিষ্যের পাশাপাশি ত্রয়ীর দিকেও দৃষ্টি দিলেন। মেয়েটাকে কেমন বিধ্বস্ত লাগছে, মাথার চুলগুলো এলোমেলো, শরীরে পরিহিত পোশাককে ধুলো মাখা, চোখ মুখ ফুলে উঠেছে, মনে হচ্ছে যেন মেয়েটি কেঁদেছে অনেক। আব্দুর রহমান খান চিন্তিত হলেন, বসা থেকে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বললেন, কোথায় ছিলে তোমরা, আর এতটা বিধ্বস্ত লাগছে কেন তোমাদের? ত্রয়ী ওষ্ঠ ফাঁকা করলো কিছু বলার উদ্দেশ্যে, তবে সে কণ্ঠনালী ভেদ করে কোনো শব্দ বের করার পূর্বেই শিষ্য জবাব দিল, ছোটখাটো একটি অ্যাক্সিডেন্ট করেছে রাস্তায়। অ্যাক্সিডেন্টের কথা শুনে ফাহমিদা বেগম আরও অস্থির হয়ে উঠলেন। ছেলের শরীরে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কিভাবে অ্যাক্সিডেন্ট করলি তুই? কোথায় ব্যথা পেয়েছিস? শিষ্য কোনো উত্তর দিবে তার পূর্বেই রিমা মুখ বাঁকিয়ে বলল, কিভাবে আবার অ্যাক্সিডেন্ট করবে? সাথে এমন একটা অলক্ষণী থাকলে অ্যাক্সিডেন্ট না করে পারে? ভাইয়া তো আরও একবারও অ্যাক্সিডেন্ট করেছিল ওকে নিয়ে। কথাটা শেষ হতে না হতেই শিষ্য অগ্নিদৃষ্টিতে তাকালো রিমার দিকে। সাথে সাথে চুপসে গেল মেয়েটা। তবে সে এই অলক্ষী কথাটা কাকে বলেছে কারোরই বুঝতে তেমন অসুবিধা হলো না। তার এই কথাটা যেন তীরের মতো আঘাত করলো ত্রয়ীর হৃদয়ে। সে অলক্ষী হয়তো, না হলে ছোটবেলায় বাবাকে কেন হারাবে, মা কেন তাকে ছেড়ে যাবে, তারপর দাদিও তো তাকে ছেড়ে গেল, আশ্রিতা হিসেবে ঠাঁই মিলল এ বাড়িতে। এখন শিষ্যের সাথে জীবন জড়িয়ে তারও বিপদের শেষ নেই। এসবই বোধহয় তার জন্যই হচ্ছে, কারণ সে অলক্ষী। ত্রয়ীর কণ্ঠনালী ভেঙে এলো, নিজের দুর্ভাগ্যের জন্য কান্না পেল ভীষণ। রিমার কথাটা ফাহমিদার বেগমের অন্তরেও কিছুটা নেতিবাচক প্রভাব ফেলল। তিনি আগের দিনের মানুষ, এসব কুসংস্কারে বেশি বিশ্বাস রাখেন। তার উপর মায়ের মন, সন্তানের একটু ব্যথাও তার হৃদয়ে সন্দেহ, পীড়া এবং চিন্তার সৃষ্টি করে। তবে তিনি এই মুহূর্তে বললেন না কিছুই, এখন এসব বলার সময়ও নয়। ফাহমিদা বেগম তাকালেন স্বামীর দিকে, তাড়া দিয়ে বললেন। পরপর আবার তিনি ফিরে তাকালেন রবি এবং আলফির দিকে, ব্যস্ত হয়ে বললেন, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ডাক্তারকে ডাকুন তাড়াতাড়ি। ছেলেটা আমার কি অবস্থা হয়েছে? তোমার একটু কষ্ট করে ওকে ওর ঘরে নিয়ে এসো বাবা। রাত প্রায় 8টা। শহরের বুকটা আলোকিত হয়ে উঠেছে সোডিয়ামের কৃত্রিম আলোয়। শিষ্যের চাচা রাশেদুল খানকে ডাকা হয়েছে। এই মুহূর্তে তিনি দেখছেন ছেলেটাকে। অবশ্য এই পরিবারে খুঁটিনাটি রোগ শোক তিনিই দেখেন। যেখানে নিজের আত্মীয় স্বজনদের মধ্যেই ডাক্তার রয়েছে, সেখানে বাইরে অন্য ডাক্তারের নিকট গিয়ে কী লাভ? রাশেদুল খান বেশ সময় নিয়ে দেখলেন শিষ্যকে। আজ তেমন আঘাত পায়নি সে, তবে পুরনো আঘাতগুলো তাজা হয়ে উঠেছে। রাশেদুল খান সে আঘাতগুলোর চিকিৎসা করলেন, অতঃপর বললেন, চিন্তার কিছু নেই, একটু বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। রাশেদুল খান কিছু ওষুধ লিখে দিয়ে চলে গেলেন। শিষ্য ঘুমিয়ে পড়ল কিছুটা সময়ের মধ্যে। এরপর কক্ষ থেকে একে একে বেরিয়ে গেল সবাই, শুধু থেকে গেল ত্রয়ী এবং ফাহমিদা বেগম। ত্রয়ী এখনও সেই ধুলোমাখা পোশাকেই দাঁড়িয়ে রয়েছে কক্ষের এক কোণে। লোকটাকে এই অবস্থায় ফেলে নিজ কক্ষে যেতে কিছুতেই মন তার সায় দিচ্ছে না। ইচ্ছে হচ্ছে এখানেই থাকতে, শিষ্যের সেবা করতে। কিন্তু এই কথা সে কিভাবে ফাহমিদা বেগমকে বলবে? আর বললেই কি ফাহমিদা বেগম মেনে নিবে? ত্রয়ী এলোমেলো দৃষ্টি ফেলল। অনেক কষ্টে নিজের ভিতরে একটু সাহস সঞ্চয় করে ডাকলো, আন্টি। ফাহমিদা বেগম ঘাড় বাড়িয়ে তাকালেন ত্রয়ীর দিকে, বুকুচকে শুধালেন, তুমি এখনো যাওনি? না মানে? নিজের ঘরে যাও, পোশাক বদলে ফ্রেশ হয়ে নাও। আমার ছেলের কাছে আমি আছি। ফাহমিদা বেগমের এই কথার পরিপ্রেক্ষিতে আর কিছু বলার সাহস করল না ত্রয়ী। শেষ একবার সে তাকালো শিষ্যের ঘুমন্ত মুখ পানে, অতঃপর একটি দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। সুখ দুঃখের যেন মিলন মেলা হাসপাতালে। কেউ জটিল রোগ নিয়ে এখানে এসে একদম সুস্থ হয়ে হাসতে হাসতে বাড়িতে ফেরেন, আবার কেউ জীবনের অন্তিম সময়টা এখানে কাটিয়ে লাশ হয়ে বাড়িতে ফেরেন। একসাথে স্বজনরা সুখে, এক পাশে স্বজনরা সুখে আসে, আর অন্য পাশে স্বজনদের গগনবিদারী আত্মনাতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। আরফা এই মুহূর্তে বসে আছে হাসপাতালের করিডোরে। তখন কায়সারকে নিয়ে এখানে আসার সাথে সাথেই ডাক্তাররা তাকে চিকিৎসার জন্য নিয়ে গেছে। বেচারার জ্ঞান ফিরেনি এখনো।
কায়সারের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা ইতোমধ্যে এখানে এসে পৌঁছেছেও। এখন আর এখানে আরফার কোনো খোঁজ নেই বললেই চলে, কিন্তু কেন যেন আর এখান থেকে না যেতে ইচ্ছে করছে না। অন্তত কায়সারের জ্ঞান ফেরা পর্যন্ত এখানে থাকতে ইচ্ছে হচ্ছে, তবে সে উপায় নেই। এখন আরফার বাড়িতে ফেরা উচিত। তার বাড়ির লোকেরা আর এখানে অনুমতি দেবে না। এই রাত পর্যন্ত থেকেছে, তাও এক বান্ধবী অসুস্থ, হাসপাতালে ভর্তি, এই অজুহাত দিয়ে। কিন্তু এরপরেও যদি বাড়িতে না ফেরে তাহলে ঝামেলা হয়ে যাবে। দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো আরফা। কায়সারের পরিবারের থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো হাসপাতাল থেকে। নিশীথের আধার কেটে চারিদিকটা উজ্জ্বল আলোয় ভরে উঠেছে। রাতের আধারে নিস্তব্ধতায় ঢাকা শহরটা ব্যস্ত হয়ে উঠতে শুরু করেছে একটু একটু করে। সরওয়ার চৌধুরী এবং মেহেরের মা মেহেরিমা বেগম কেবলই সকালে নাস্তা সেরে এসে বসলেন বসার কক্ষে সোফায়। মেহেরও এসে বসলো তাদের মুখোমুখি। সরওয়ার চৌধুরী হাত উঠিয়ে সময় দেখলেন, অতঃপর থমথমে কণ্ঠে শুধালেন, আলবিকে আসতে বলনি? আমার অফিসের সময় তো প্রায় হয়ে এলো, অফিসে যেতে হবে। মেহের একটু দ্বিধাগ্রস্ত হলো। সরওয়ার চৌধুরীর কথা অনুযায়ী সে তো আলবিকে তখনই কল করেছিল আর বলেছিল সকাল সকাল চলে আসতে, কিন্তু এখনো ছেলেটা আসছে না কেন কে জানে। মেহের জোরপূর্বক হাসলো, একটু আমতা আমতা করে বলল, বলেছিলাম তো আসতে। তাহলে এখনো এলো না কেন? আমি তোমাকে আগেই বলছিলাম ওই ছেলেটা ভালো না, কোনো ভদ্রতা নেই, সময়ের জ্ঞান নেই। মেহের কিঞ্চিত অপ্রস্তুত হলো, সাথে বিরক্তও হলো আলভির উপরে। ছেলেটাকে গতকাল বারবার করে বলে দিয়েছে তাড়াতাড়ি আসার জন্য, এও বলেছে যে সরওয়ার চৌধুরী তার সাথে কথা বলেই অফিসে যাবে, অথচ তার আসার এখনো কোনো নামগন্ধ নেই। মেহের নিজের মোবাইলটা হাতে তুলে নিল, কল করলো আলভির নাম্বারে। আলভি কলটা ধরলো না, উল্টো কেটে দিল। মেহেরের রাগ বাড়ল, দাঁতে দাঁত পিষে সে বিড়বিড়িয়ে বলল, পাঠানোর সময় তো কাক ডাকা ভোরেও আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকতো, আর এখন এত বেলা হয়ে গেল তারপরেও আসতে পারছো না? মেহেরের বিড়বিড় করার মধ্যে আলভি প্রবেশ করলো বসার কক্ষে। বেশ নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। সরওয়ার চৌধুরী তাকালেন আলভির দিকে, থমথমে কণ্ঠে বললেন, ওয়ালাইকুম আসসালাম, বসো। আলভি নিজের সৌজন্যতা বজায় রেখে বসলো তার মুখোমুখি একটি সিঙ্গেল সোফায়। সরওয়ার চৌধুরী সেদিকে তাকালো একবার, অতঃপর মেহেরিমা বেগমের দিকে দৃষ্টি দিয়ে বললেন, ওর জন্য চা নাস্তার ব্যবস্থা করো। মেহেরিমা বেগম পুরনো দিনের মানুষ, সহজ সরল ধাঁচের মহিলা। স্বামীর আদেশ আসতেই তিনি উঠে গেলেন, তবে উঠল না মেহের। সে ঠাই বসে রইল পূর্বের স্থানেই। সরওয়ার চৌধুরী তাকালেন মেয়ের দিকে, গুরুগম্ভীর কণ্ঠে বললেন, তুমি এখানে এখনো বসে আছো কেন? তোমার মাকে সাহায্য করো, যাও। মেহের আশাহত হলো। মেয়ের পছন্দের ছেলের সাথে বাবা মা কথা বলছে, কিংবা বাবা মা বিবাহযোগ্য মেয়ের বিয়ের কথা বলছে, সেখানে মেয়ের থাকা শোভা পায় না। তবুও মেহের নির্লজ্জের মতো এতক্ষণ বসেছিল। ভেবেছিল তার বাবা তাকে যেতে বলবে না, সে নিরিবিলিতে বসে বসে বাবা এবং আলভির কথা শুনবে। কিন্তু তার সরওয়ার চৌধুরী শেষ পর্যন্ত তাকে যেতে বললই বলল। এখন আর এখানে থেকে না গিয়েও উপায় নেই। মুখ ভার করে মেহের উঠে দাঁড়ালো। একবার বাবার দিকে আর একবার আলভির দিকে তাকিয়ে সে পাড়া বাড়ালো রান্নাঘরের দিকে। মেহের চলে যেতেই সরওয়ার চৌধুরী দৃষ্টি দিলেন আলভির দিকে। পূর্বের ন্যায় গুরুগম্ভীর কণ্ঠেই শুধালেন, আমার মেয়েটাকে কেন ফাঁসালে? আলভির সাথে এর আগে কখনো মুখোমুখি কথা হয়নি সরওয়ার চৌধুরীর, তবে লোকটা কতটা ধূর্ত, দুর্নীতিবাজ এবং ছলপ্রিয় সে সম্পর্কে শুনেছে। তাই এখানে এলে এই লোক ঠিক কীভাবে প্রশ্ন করতে পারে সে সম্পর্কে আগে থেকে একটি ধারণা ছিল তার। আলভি স্বাভাবিকভাবেই বলল, আমি আপনার মেয়েকে ফাঁসাইনি, বরং দুজনকে ভালোবেসেছি। আমার মেয়ে তোমাকে ভালোবাসে, আমি বিশ্বাস করি, তবে তুমি তাকে ভালোবাসো না। এখন বলো, আমার সহজ সরল মেয়েটাকে কেন তোমার ভালোবাসার নামক অভিনয়ের গুটি বানিয়েছো? আমার টাকা দেখে নাকি আমার উপর প্রতিশোধ নিতে? আলভি গায়ে দিয়ে দিল সোফায়, বাঁকা হেসে বলল, আপনার টাকা দেখে হাসালেন চৌধুরী সাহেব। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আপনি চৌধুরী হলে আমরা শিকদার, অর্থ প্রজাপতি, নাম যশ আপনাদের তুলনায় কোনো অংশে আমাদের কম নেই। আর প্রতিশোধের কথা যদি বলেন তাহলে বলবো, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। তবে আপনি যে লোকটা ভালো নয় তাও আমার অজানা নয়। তুমি কিন্তু আমাকে অপমান করছো। আপন করতে তো চাইছি না, বরং শ্বশুর বানাতে চাইছি। কিন্তু আপনার ওই গ্যাস্ট্রিকযুক্ত পেটে বোধ হয় তা হজম হচ্ছে না, তাই আমাকে খুশিয়ে অপমানিত হচ্ছে। সরওয়ার চৌধুরী মুখ বাঁকালেন, তাচ্ছিল্য করে বললেন,
শ্বশুর, হা হা হা। তোমাকে আমার জামাই বানানোর কোনো ইচ্ছে নেই। আমরাও অবশ্য আপনার মতো ধুর লোককে শ্বশুর বানানোর কোনো ইচ্ছে নেই। নিহত আপনার মেয়েকে ভালোবেসে গেছি। সরোয়ার চৌধুরী এবারে একটু বেশি অপমানিত বোধ করলেন। কটমট করে বলল, তুমি কি এখন একটু বেশি বেশি করছো না? বেশি বেশি বলেছি? আমার তো আরও মনে হচ্ছে কম বলেছি। সরোয়ার চৌধুরী খেপে গেলেন। তৎক্ষণাৎ সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। হুঙ্কার ছেড়ে বললেন, বেয়াদব ছেলে, এখনই বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বাবার হাঁক ডাক শুনে রান্নাঘর থেকে ছুটে এলো মিহির। আলভিও উঠে দাঁড়ালো। পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, আপনি উত্তেজিত হবেন না দয়া করে। এই বয়সে এত উত্তেজনা শরীরের জন্য ক্ষতিকারক আঙ্কেল। উত্তেজিত হওয়ার মতো কথা বলে এখন বলছো উত্তেজিত হবেন না? আলভি চোখ বড় বড় করলো। অবাক হওয়ার ভান ধরে বলল, আমি আবার কি করলাম? তুমি কি করনি? আমার বাড়িতে এসে আমাকে চরম পর্যায়ের অপমান করেছো। আমার দুর্গন্ধ, দুর্নীতিবাজ যা নয় তাই বলছো না? একটাও মিথ্যা বলিনি। সরোয়ার চৌধুরী মিহিরের দিকে তাকিয়ে বললেন, দেখলে তুমি কেমন ছেলেকে পছন্দ করছো, যে তোমার বাবাকে সম্মান করে না। এইটুকু বলে থামলেন তিনি। দম নিয়ে ফের বললেন, এই দিন দেখার জন্য আমি তোমাকে জন্ম দিয়েছি, এত বড় করেছি। ছোটবেলা থেকে তোমাকে আমি কখনো অভাব বুঝতে দেইনি। গায়ে রক্ত পানি করে তোমার শখ পূরণ করেছি। নামি দামি স্কুল কলেজে পড়িয়েছি এই দিন দেখার জন্য। আজ এই বয়সে তোমার জন্য একটা ছেলে বাড়িতে বসে এসে আমাকেই এভাবে অপমান করে যাচ্ছে। মিহির শুনল বাবার কথা। সে আলভির কথাও শুনেছে। তবে নিজের বাবার সম্পর্কে এমন কথা বিশ্বাস করতে কষ্ট হলো মেয়েটার। মিহির একটু সময় নিয়ে আলভিকে শুধালো, আপনার কাছে কি প্রমাণ আছে আমার বাবা দুর্দান্তর দুর্নীতিবাজ? প্রমাণ তো আমার বাবা নিজেই। আপনার বাবাকে জিজ্ঞেস করুন সে জীবনে কি কি অন্যায় এবং পাপ করেছে। ব্যবসা করছে ঠিক, তবে সঠিক পথে নয়, অন্যর হক মেরে দুর্নীতি করে। এমনকি উনি লোক লাগিয়ে আমার বন্ধু শিশরের কোম্পানি থেকে গুরুত্বপূর্ণ অনেক কাগজ পর্যন্ত ছড়িয়েছিলেন। মিথ্যে, সব মিথ্যে। উল্টো ওরা আমাকে ভয় দেখিয়ে জিম্মি করে আমার কোম্পানির গুরুত্বপূর্ণ অনেক কাগজ হাতিয়ে নিয়েছে, যার দরুন আমার ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে। সেদিন তোমাকে আমি বলেছিলাম সবটা। পুরুষ মানুষ খারাপ হয় কিন্তু বাবারা খারাপ হয় না। সরোয়ার চৌধুরীর ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। এমনি বাইরে তিনি যতই খারাপ হোক না কেন, নিজের স্ত্রী সন্তানদের নিকট সর্বদাই একজন সৎ এবং আদর্শবান মানুষ হিসেবেই ধরা দিয়েছে। মিহির ছোটবেলা থেকে তার বাবাকে একজন ভালো মানুষ হিসেবে দেখেছে। তার আদর্শেই বড় হয়েছে। সেক্ষেত্রে আজ যদি কেউ এসে হঠাৎ বলে তার বাবা খারাপ, এ নিশ্চয়ই বিশ্বাসযোগ্য নয়। মিহিরও বিশ্বাস করতে পারল না। তাছাড়া আলভির সাথে মিহিরের পরিচয় কতদিনের, এই মাত্র কয়েক মাসের। আর সরোয়ার চৌধুরীকে সে দেখে আসতেছে ছোটবেলা থেকে। তার সুখ দুঃখ হাসি কান্না সব ক্ষেত্রেই সরোয়ার চৌধুরী তার পাশে থেকেছে। সমাজের সকল প্রতিকূলতা থেকে ঢাল হয়ে তাকে রক্ষা করেছেন, কষ্ট করে তাকে লালন পালন করেছেন। আজ যে সে সুন্দরভাবে বেঁচে আছে, এত বড় হয়েছে, সমাজে সুন্দর একটা জীবন পেয়েছে, এই সবটাই সরোয়ার চৌধুরীর জন্য। আর সেই লোকটাকে কিনা মাত্র কয়েকদিনের পরিচয় হওয়া একটা মানুষের জন্য অবিশ্বাস করবে? কখনো না। হ্যাঁ, আলভিকে মিহির ভালোবাসে, তবে নিজের বাবার থেকে অধিক নয়। মিহিরের মুখাবয়বের পরিবর্তন ঘটল। শক্ত কণ্ঠে বলল, যা বলবেন ভেবে চিন্তে বলবেন। ভুলে যাবেন না আপনি যার সম্পর্কে কথা বলছেন তিনি আমার বাবা হন। আলভি নিজের কথা থেকে পিছু হটল না। সে মিহিরকে ভালোবাসে ঠিক, কিন্তু তাই বলে অন্যায়কে প্রশ্রয় দিবে না। যেখানে সে নিজের বাবা, নিজের পরিবারকে কখনো অন্যায়ের ক্ষেত্রে ছাড় দেয়নি, সেখানে সরোয়ার চৌধুরী তো তার এখনো না হওয়া শ্বশুর। আর সে এমন ধাঁচের পুরুষও নয় যে অন্যায় জেনেও শুধু তার মেয়েকে ভালোবেসেছে বলে চুপ থাকবে। তার হ্যাঁতে হ্যাঁ মিলাবে, নাতে না। আলভি আলতো হাসলো, শান্ত কণ্ঠে বলল, অন্যায় তো অন্যায়, তাতে সে হোক আপনার বাবা কিংবা আমার বাবা। আমার বাবা কোনো অন্যায় করতে পারে না। আমি আমার বাবাকে বিশ্বাস করি। বিশ্বাস করার পূর্বে তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখবে। যার কাছ থেকে আমি বিশ্বাস শব্দটা মানে বুঝেছি, তার সম্পর্কে খোঁজ খবর নেওয়ার প্রয়োজন নেই। এটুকু বলে থামলো মিহির। দম নিয়ে ফের বলল, আর হ্যাঁ, আজ থেকে আমাদের সব সম্পর্ক শেষ। যে পুরুষ আমার বাবাকে সম্মান করে না, আমি তার সম্পর্কে
কোনো সম্পর্ক রাখতে চাই না। কথাগুলো বলতে ভীষণ কষ্ট হচ্ছিল মেহেরের, বারবার গলা ধরে আসছিল। এতদিন ধরে একটু একটু করে ভালোবেসে গড়ে তোলা সম্পর্কটাকে আজ সে নিজের হাতেই ভেঙে গুড়িয়ে দিল। কিন্তু সেও বা কি করবে? কোনো সন্তানের পক্ষে নিজের বাবার অপমান অসম্মান মেনে নেওয়া সম্ভব? চাঁদ ছাড়া মেহের তো তার বাবার খারাপ রূপটা কখনো দেখেইনি। সেক্ষেত্রে আলভিকেই তার মিথ্যেবাদী মনে হচ্ছে। সরোয়ার চৌধুরী তাকে জন্ম দিয়েছে, বড় করেছে। এই 2 দিনের ভালোবাসার জন্য মেহের তাকে ভুলে যেতে পারে না। একজন সন্তান হিসেবে বাবার সম্মান রক্ষার্থে যা তার সঠিক মনে হয়েছে সে তাই করেছে। আলভি মেহেরের কথাগুলো শুনে কিঞ্চিত সময়ের জন্য থমকে গেল। মনে হলো যেন কেউ বিষাক্ত কিছু ছুড়ে দিয়েছে তার বক্ষ অভ্যন্তরে। ভেতরটা জ্বলছে ভীষণ। এমন একটি বিষয়ের জন্য সে নিজের ভালোবাসা হারাবে বলে ভাবেনি কখনো। সে ভেবেছিল মেহের বুদ্ধিমতী নারী, সে সবটা যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে। কিন্তু না, সে কোনোরূপ যাচাই বাছাই ব্যতীতই নিজের বাবাকে বিশ্বাস করল। তাই বলে আলভির ভালোবাসা রক্ষার্থে নিজের সততা আদর্শের সাথে বেমানি করতে পারবে না। আলভি নিজেকে একটু সামলে নিল, বেশ শান্ত কণ্ঠে শোধালো, এটাই আপনার শেষ সিদ্ধান্ত মেহের? হ্যাঁ। আমার চোখের দিকে তাকিয়ে বলুন তো। মেহের এলোমেলো দৃষ্টি ফেলল। আখিদয় তার নোনা জলে পরিপূর্ণ। সে কিভাবে ওই চোখের দিকে তাকিয়ে বিচ্ছেদের ঘোষণা দিবে? না, সে পারবে না, কিছুতেই না। সরোয়ার চৌধুরী হয়তো বুঝলেন মেয়ের মনের কথা। কেঁপে উঠলেন তিনি, রুক্ষস্বরে বললেন, তোমার চোখের দিকে তাকিয়ে বলতে হবে কেন? এমনি বলছে তো, শুনুনি? তুমি আমার মেয়ের সাথে আজ থেকে তোমার কোনো সম্পর্ক নেই। যাও, এখনই বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আলভি তপ্ত নিঃশ্বাস ফেলল, ধীর কণ্ঠে বলল, কাউকেই অন্ধের মতো বিশ্বাস করা উচিত না, হোক সে আপনার বাবা মা ভাই কিংবা প্রেমিক। সময় হলে আপনার কথাগুলোকে যাচাই বাছাই করে দেখবেন। আমার দুয়ার আপনার জন্য সব সময় খোলা। থামলো আলভি। একটু সময় নিয়ে ফের বলল, আমি অপেক্ষায় থাকবো আপনার ফিরে আসা। নিজের কথা শেষ করে আর দাঁড়ালো না আলভি। লম্বা লম্বা কদমে বেরিয়ে গেল চৌধুরী বাড়ি থেকে। মেহেরের কষ্ট হচ্ছে ভীষণ, কণ্ঠনালী ভেঙে আসছে। ভিতর থেকে কান্নারা বেরিয়ে আসতে চাইছে দাপটের সাথে। মেহের আর দাঁড়িয়ে থাকতে পারল না ওই স্থানে। এক ছুটে চলে এলো নিজের কক্ষে। খানবাড়ির খাবার কক্ষে রমরমা পরিবেশ। শিষ্য ব্যতীত সবাই সকালে নাস্তার উদ্দেশ্যে বসেছেন টেবিলে। ফাহমিদা বেগম শিষ্যের খাবারটা একটি থালায় বাড়ছেন। খাবার বাড়া শেষ হতেই ত্রয়ী উঠে দাঁড়ালো, আমতা আমতা করে বলল, খাবারটা আমি দিয়ে আসি শিশু ভাইকে। ফাহমিদা বেগমের দৃষ্টি তীক্ষ্ণ হলো, ভারী কণ্ঠে বলল, না, তোমাকে যেতে হবে না। পরপর তিনি তাকালেন পর্ণার দিকে, আতিশী সুরে বললেন, খাবারটা শিষ্যকে দিয়ে আই তো। মায়ের আদেশ পেয়ে পর্ণা আর দেরি করল না। খাবারের থালাটা হাতে নিয়ে ছুটল শিষ্যের কক্ষের দিকে। ত্রয়ীর বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আহত দৃষ্টিতে সে চেয়ে রইল পর্ণার গমন পথের দিকে। পর্ণা খাবার নিয়ে কক্ষে প্রবেশ করতেই শিষ্য ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। পর্ণার দিকে তাকিয়ে ভ্রু কুচকালো সে, থমথমে কণ্ঠে শুধালো, ত্রয়ী কোথায়? নিচে খাচ্ছে। আচ্ছা, খাবার রেখে চলে যা তুই। পর্ণা ভাইয়ের কথা মতো খাবারের থালাটা রাখলো বিছানার পাশের টেবিলে। এরপর পিছন ঘুরলো চলে যাওয়ার উদ্দেশ্যে। ঠিক তখনই শিষ্য ফের প্রশ্ন ছুড়ে দিল, বাবা কোথায়? সেও নিচে খাচ্ছে। শিষ্য আর কোনো প্রশ্ন করল না, কপালে ভাঁজ ফেলে এগিয়ে গেল খাবারের দিকে। আব্দুর রহমান খান অফিসে যাওয়ার আগেই তার সাথে কথা বলতে হবে। ত্রয়ী আর তার বিয়ের ব্যাপারে আলোচনা করতে হবে। বিষয়টা আর ফেলে রাখা যাবে না। ফেলে রাখতে রাখতে সব কেমন জটিল হয়ে উঠছে। কাল যে ঘটনাটা ঘটল, তাদের বিয়ের বিষয়টা জানাজানি হলে কিংবা ঢাকঢোল পিটিয়ে বিয়ে করলে নিশ্চয়ই এমন একটা ঘটনা ঘটতো না। শিষ্য গতকালই চেয়েছিল তার এবং ত্রয়ীর বিয়ের ব্যাপারে আব্দুর রহমান খানের সাথে কথা বলবে, কিন্তু অসুস্থতার কারণে আর বলা হয়ে ওঠেনি। শহরে ব্যস্ততা বেড়েছে, চারদিক থেকে যানবাহনের প্যাপও ধ্বনি শোনা যাচ্ছে। শিষ্য নিজের নাস্তা শেষ করে এসে দাঁড়ালো বাবা মায়ের কক্ষের নিকটে। কক্ষের দরজাটা চাপানো। শিষ্য হাত উছিয়ে দরজায় টকা দিল, নম্র কণ্ঠে শুধালো, আসবো? আব্দুর রহমান খান অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। ছেলের কণ্ঠস্বর কানে পৌঁছাতেই তিনি জবাব দিলেন, এসো। শিষ্য দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ফাহমিদা বেগম এই মুহূর্তে কক্ষে নেই। আব্দুর রহমান খান এক পলক তাকালেন ছেলের দিকে, অতঃপর মোবাইলে সময় দেখতে দেখতে বলল, কিছু বলবে? শিষ্য বিছানায় বসলো, ছোট করে জবাব দিল, যা বলার তাড়াতাড়ি বলে ফেলো, আমাকে অফিসে যেতে হবে। শিষ্য খুব বেশি সময় নিল না, স্বাভাবিক গলায় বলল, ত্রয়ীকে বিয়ে করতে চাই বলেছিলাম, তা আমাদের বিয়েটা কবে নিচ্ছ?
আব্দুর রহমান খান থেমে গেলেন, ছেলের দিকে তাকিয়ে পরপর কয়েকবার পলক ঝাপটালেন। তিনি অতঃপর শুধালেন, তুই রাজি? হ্যাঁ। তুমি জোর জবরদস্তি করবে কিংবা ভয় দেখিয়ে রাজি করাওনি তো? কেন, তোমার ভাইয়ের মেয়ে কি কচি খুকি লাদা অবুঝ যে ভয় দেখাবো আর সে রাজি হয়ে যাবে? আচ্ছা, তুমি তো এখন অসুস্থ, সুস্থ হও, তারপর ভেবে দেখছি বিষয়টা নিয়ে। আব্দুর রহমানের খানের কথা শেষ হতে না হতেই শিষ্য বলল, বিয়ে করার মতো সুস্থ আমি। আব্দুর রহমান খান কেসে উঠলেন, এদিক ওদিক তাকিয়ে বললেন, এখন তো অফিসে যাচ্ছি, অফিস থেকে ফিরে বিষয়টা নিয়ে তোমার মায়ের সাথে কথা বলবো। আচ্ছা, তবে যা করার তাড়াতাড়ি করবে। শিষ্য চলে গেল। তপ্ত নিঃশ্বাস ফেললেন আব্দুর রহমান খান। ছেলেটা তার দিন দিন বিয়ে পাগল হয়ে যাচ্ছে। বাবার কক্ষ ছেড়ে নিজ কক্ষের দিকে যেতে যেতে শিষ্য হাঁক ছাড়ল। একটা কফি দিয়ে যাও তো ত্রয়ী। প্রায় সবাই শুনল কথাটা। ত্রয়ীও যেন এই সুযোগ পেল শিষ্যের কাছে যাওয়ার। নয়তো গতকাল থেকে শিষ্যের ধারে কাছে ঘেঁষারই সুযোগ পাচ্ছে না সে। ত্রয়ী দ্রুত পা বাড়ালো রান্নাঘরের দিকে। তবে 2 কদম এগুতেই ফাহমিদা বেগম থামিয়ে দিলেন তাকে। থমথমে কণ্ঠে বললেন, তোমার যেতে হবে না নুরি, যা তো শিষ্যকে কফি বানিয়ে দিয়ে আয়। হাসপাতালের কার্যক্রম সক্রিয়। আরফা সকাল সকালই হাসপাতালে হানা দিয়েছে কাইসারকে দেখার জন্য। গতকাল রাতে কাইসারের চিন্তায় একটুও ঘুম হয়নি তার। লোকটার জ্ঞান ফিরল কিনা, কেমন আছে, বড় কোনো সমস্যা হলো কিনা ভাবতে ভাবতে দিশেহারা হয়ে উঠেছিল সে। যাওয়ার সময় কারো নাম্বারও নিয়ে যায়নি যে কল করে কাইসারের খবর নেবে। তাই সকাল হতে আর দেরি করেনি, ছুটে এসেছে হাসপাতালে। আরফা হাতে কিছু ফল নিয়ে ঢুকলো কাইসারের জন্য বরাদ্দকৃত কেবিনে। কেবিনে আপাতত আর কারো দেখা নেই, শুধু কাইসার একটি শুভ্র রঙা বিছানা দখল করে শুয়ে আছে। চোখ দুটো তার বন্ধ। লোকটার এক হাত এবং মাথা শুভ্র রঙা ব্যান্ডেজে আবৃত। আরফা এগিয়ে গিয়ে দাঁড়ালো তার বিছানার পাশে, গলা খাকারি দিয়ে জানান দিল নিজের উপস্থিতি। কাইসার চোখ মেলে তাকালো। পূর্বেই কক্ষে কারো উপস্থিত অনুভব করেছিল সে, তবে নিজের বাড়ির লোক বা দলের কেউ ভেবে চোখ খুলেনি। আরফাকে দেখে ম্লান হাসলো লোকটা, ধীরকণ্ঠে শুধালো, দেখতে এসেছেন আমাকে? ওই আর কি। তা কেমন আছেন এখন? কোনটা বলবো, শারীরিক নাকি মানসিক? আরফা ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে জবাব দিল, দুটোই। যদি জিজ্ঞাসা করেন শারীরিকভাবে কেমন আছি, তবে আমার উত্তর বেশ ভালোই আছে। সৃষ্টিকর্তার কৃপায় আগে থেকে সুস্থ আমি। আর যদি জিজ্ঞাসা করেন মানসিকভাবে কেমন আছি, তবে বলবো প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছি। বেঁচে থাকার প্রবল ইচ্ছেটাই আর নেই। কাইসারের হৃদয়ে বিষণ্ণতার ছোঁয়া, কণ্ঠ নড়বড়ে। আরফার হৃদয় ভারী হলো, তবে পরিস্থিতি স্বাভাবিক করতে সে একটু রসিকতার স্বরেই বলল, একবার ছেঁকা খেয়ে বেকা হয়ে গেছেন, একদম বাঁচার ইচ্ছেই হারিয়ে ফেলেছেন। কাইসার আলতো হাসলো, মলিন স্বরে বলল, আমি তো ছ্যাঁকা খাইনি, আমি মানুষ হারিয়েছি। যাকে নিয়ে সুন্দরভাবে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটাকে হারিয়েছি। এইটুকু বলে থামল সে। দীর্ঘশ্বাস ফের বলল, আপনার বান্ধবীকে দেখে রাখবেন, ও আমার বড় শখের ছিল। এরপর থেকে হয়তো আর শখের থাকবে না, তবে আফসোস হয়ে মিশে রবে আবার প্রতিটি দীর্ঘ শ্বাসে। সময়টা দুপুর। আকাশে সূর্যটা ঘুরতে ঘুরতে মাথার উপর চলে এসেছে। রিমাদের কলেজ শেষ হয়েছে কেবলই। ত্রয়ী আজ কলেজে আসেনি। গতকাল যা হলো, তারপর মানসিকভাবে ঠিক হতেও একটু সময় লাগবে মেয়েটার। তাছাড়া শিষ্য অসুস্থ, বাড়িতে থাকলে তার কাছাকাছিও থাকা যাবে। তবে রিমা এসেছে কলেজে। কলেজ শেষে বান্ধবী শিলাকে নিয়ে গেটের দিকে যাচ্ছিল সে। তখনই পিছন থেকে ডাক পড়ল, রিমা। রিমা থমকে দাঁড়ালো। পিছন ঘুরে তাকাতেই চোখে পড়ল শাহেদকে। লোকটা বেশ অনেকদিন পর তাকে এভাবে ডাকলো। নয়তো ইদানিং ক্লাস ব্যতীত তাদের কথাও হয় না, তেমন দেখাও হয় না। শাহেদ এগিয়ে এসে দাঁড়ালো রিমার মুখোমুখি। ওষ্ঠে কিঞ্চিত হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো। এইটুকু বলে থামলো শাহেদ। সকালে কলেজে আসতেই গতকাল ত্রয়ীকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টা কানে এসেছে তার। তারপর থেকেই চিন্তায় দিশেহারা হয়ে উঠেছে সে। ত্রয়ীর সাথে তার কোনো সম্পর্ক না থাকলেও পরিচিত তো। আজকাল যুগ ভালো না, মেয়েটির সাথে যদি খারাপ কিছু হয়ে যায়। শাহেদ কয়েকজনকে জিজ্ঞেস করেছে ঘটনাটি সম্পর্কে, কিন্তু কেউই তেমন ভালোভাবে কিছু বলতে পারেনি। ত্রয়ী বা আরফাকে যে জিজ্ঞেস করবে তাও তারা কেউই আজ কলেজে আসেনি। এখন রিমাই ভরসা। শাহেদ কিছুটা চিন্তিত স্বরেই ফের শুধালো, ত্রয়ী আজ কলেজে এলো না যে, ও কেমন আছে? ত্রয়ী, আবার এই মেয়েটা?
বাড়িতে একে নিয়ে শিষ্য এবং আব্দুর রহমান খানের নাটকের শেষ নেই। আর এখানে শাহেদ। কোনো নারী তার শখের পুরুষের কণ্ঠে অন্য নারীর নাম সহ্য করতে পারে না, আর তা যদি হয় তারই অপছন্দনীয় নারীর নাম। রিমার হৃদয় হিংসা বিদ্বেষে পরিপূর্ণ হয়ে উঠল। রুক্ষ কণ্ঠে সে বলল, ওর আবার কি হবে? অলক্ষীদের কিছু হয় না, হয়তো অলক্ষীদের সাথে আশেপাশে যারা থাকে তাদের সাথে। মানে? রিমা কিছু বলবে তার পূর্বেই শিলা বেশ হা হুতাশ করে বলা শুরু করলো।